मैं उसे रोक नहीं सका भैया, उसे मत छोड़ना भैया। अभी চিটিং করতে হয় তো চিটিং। লখনৌ সুপার জায়ান্টস কিন্তু চিটিং করেছে ভাই, সত্যি cheating পাঞ্জাবকে ওঠানোর জন্য এরকম ধরনের টিম খেলালো, এরকম থার্ড ক্লাস একটা টিম যেখানে মাত্র দুটো বিদেশি খেলিয়েছে, এই প্রথমবার দেখা যাচ্ছে সত্যি যে লখনৌ টিমের মধ্যে কোনো প্লেয়ারই নেই। হিম্মত সিং, তারপরে কুলকার্নি, ঠিক আছে, সচিন তেন্ডুলকারের পুলা, অর্জুন তেন্ডুলকার, এদেরকে দিয়ে খেলাতে হচ্ছে শেষমেশ যে পাঞ্জাব যেন উঠে যায়। ঠিক আছে ছেড়ে দিলাম। শ্রেয়াস আইয়ার ভাই একমাত্র প্লেয়ার ছিল যে কিন্তু পাঞ্জাবকে কামব্যাক করাতে পারতো। দীর্ঘ 1 মাস পরে কিন্তু পাঞ্জাব গিয়ে একটা ম্যাচ জিতলো, সেই লাস্ট 25 তারিখে জিতেছিল। 6 নম্বর ম্যাচটা হেরে 7 নম্বর ম্যাচে গিয়ে জিতলো, তাও আবার ক্রুশাল ম্যাচ ছিল, যেটা হয়তো এইখান থেকে ওঠাতে পারবে প্লে অফসে। এই একটা ম্যাচই কিন্তু ছিল। তুই একটা জিনিস খেয়াল করলি যে পাঞ্জাব প্রথম থেকে যে 6টা ম্যাচ জিতেছিল প্রথমে, এমন নেট রান রেট মেনটেন করেছিল সেই সময়টা, এতগুলো 6খানা ম্যাচ হারার পরে গিয়েও কিন্তু ওদের মাইনাসে যায়নি একবারও, ওর জন্যই মোটামুটি আজকে বেঁচে গেল। মানে এখন 0.309 রয়েছে, প্লাসে রয়েছে। আর এদিকে আরেকজনের রয়েছে যেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের 0.01। তো এখান থেকে জানি না কি হবে না হবে, ঠিক আছে। কলকাতার চান্স রয়েছে এখনো 15 পয়েন্টে পৌঁছানোর। তো ইকুয়েশন কি হতে পারে, কলকাতার কি অপশন আছে হাতে, যে কত রানে বা কত উইকেটে জিততে পারলে, কত বল বাকি থাকলে জিততে পারলে সেটা বেশিক্ষণ ওঠার চান্স আছে। সেটা বেশিক্ষণ সময় না, আজকেই আছে, ঠিক আছে। আজকে বোঝা যাবে যে রাজস্থান জিতে গেলে তো পুরো চলে গেল, আর যদি এদিক দিয়ে কলকাতার কত রানে জিততে হবে কি হবে, এই ভিডিও লাস্টে আমরা আলোচনা করছি সেটা নিয়ে। फलानी टीम जो है फलानी टीम से हार जाए तो हमारी टीम जो है ना सेमीफाइनल में पहुंच जाएगी। তো প্রথমে ম্যাচের মধ্যে যদি আলোচনা করি আমরা, শ্রেয়াস আয়ারের ভাই একটা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ইনিংস দেখতে পারলাম, ক্যাপ্টেন্সি। এই যে শ্রেয়াস আয়ারের একটা আমরা এর আগেও পাঞ্জাবের ভিডিওতে বলেছি যে শ্রেয়াস আয়ার ভাই পারফর্ম করা মানেই পাঞ্জাব কিন্তু কামব্যাক করার চান্স আছে। যে কটা ম্যাচ শ্রেয়াস আয়ার খেলতে পারেনি, লাস্ট 5টা ম্যাচের মধ্যে কিন্তু একটা মাত্র হাফ সেঞ্চুরি ছিল, বাদ বাকি 4-5টা ম্যাচ কিন্তু খেলতে পারেনি। আর এই ম্যাচটার মধ্যে খেললো, দেখ রেজাল্ট কি পেলো। ওটাই তো, শ্রেয়াস আয়ার আর হচ্ছে ওপেনিং জুটি, হ্যাঁ ঠিক আছে, এই দুটো কম্বিনেশন খারাপ গেছে মানে। হ্যাঁ, তো প্রভসিমরান সিং এর কিন্তু ভাই তারিফ করতে হবে প্রথম থেকে ভাই। এই বছরটা পুরো একদম প্রভসিমরান সিং এর দৌলতে কিন্তু পাঞ্জাব এই অবধি পৌঁছাতে পেরেছে। প্রিয়ান সারিয়াও ছিল, কিন্তু প্রিয়ান সারিয়া জানি না কি হয়েছে লাস্ট 6-7খানা ম্যাচ দিয়ে, ঠিক আছে। সেই প্রিয়ান সারিয়া মধ্যে আউট হয়েছে। হ্যাঁ, তবে পিবিকে সব থেকে প্রথমেই ম্যাচের শুরুতেই যে প্লাস পয়েন্টটা পেয়েছে, যেটা আমরা গত ম্যাচেও বলেও ছিলাম, সেম টু সেম এরকমই হয়েছে গত ভিডিওর মধ্যে, যে প্রথমে যেন বোলিং পায় যদি পাঞ্জাব চেস করতে পারে যদি, তাহলে কিন্তু পাঞ্জাব এখানে একটা বড় প্লাসে থাকবে, যেটা হয়েছেও। প্লাস আমরা টিমের মধ্যে যে চেঞ্জেসগুলো বলেছিলাম যে মার্কো ইয়ানসেনকে খেলানোর জন্য, মার্কো ইয়ানসন খেলেছে, এখানেও কিন্তু এই কম্বিনেশনটা খেলাতে পারতো, জানি না কি ওদের স্ট্র্যাটেজি ছিল। পরিষ্কার হিসাব আজমাতুল্লাহ ওমারজাই আর হচ্ছে মার্কো ইয়ানসন, এই দুটো প্লেয়ার থাকা মানে দুখানা ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার পাচ্ছিস, যে হচ্ছে যে কোনো দিন বলে ব্যাটে দুই ভাবে ম্যাচ বের করে নিয়ে যেতে পারে। এই শাশাঙ্ক সিংকে তো ধরলামই না, আমি শুধু ব্যাটসম্যান হিসাবে ধরছি, বোলার হিসাবে ধরছি না। তারপরে ইউজি চাহাল, পাঞ্জাব একটা ট্রিক আমি মনে করি ভুল করেছে এখানে। প্রথম থেকে ম্যাচে যদি ইউজি চাহালের সঙ্গে যদি বিজয় কুমার ব্যাসাককে বসিয়ে তো ভুল করেছিল প্রথমে মাঝখানের দিকে, ঠিক আছে। বিজয় কুমার ব্যাসাক প্রথম দিকে ভালো বল করেছিল, তারপরে আরেকটা করে স্পিনার খেলায়নি পাঞ্জাব, একটা স্পিনারই খেলিয়েছে, তাও আবার কতটা খেলিয়েছে যে ইউজি চাহালকে একমাত্র স্পিনার যাকে পুরো ওভারও করায়নি ঠিকঠাক করে, ওইখানে কিন্তু পাঞ্জাব ভুলটা করেছিল। মানে সেটাই তো বলছি যে দেখ আজকে যে যারা টপ 2-তে আছে ওদের ভাই কিছু হোক না, কম্বিনেশন কিন্তু ভাই চেঞ্জ হয় না। আরে ভাই সারা বিশ্বে যত তাবর বলার আছে, ফোর্স চেঞ্জ যেগুলো আছে, মানে সেটাই তো বলছি, যত তাবর বলার আছে ভাই, 1-2টো ম্যাচ ফ্লপ হবেই। তার জন্য ভাই আমি বসিয়ে রেখে কম্বিনেশন চেঞ্জ করলে মানে কি বলতো, টিমটা পুরো মানে ব্যালেন্স বিগড়ে যায় একদম। আর ওইদিকে এলএসজির তরফ থেকে পুরো মানে একদম সেকেন্ড টিমও না, থার্ড টিম খেলিয়েছে, দুটো মাত্র বিদেশি নিয়েছে, নিকোলাস পুরান প্রথম যেটা করলো আর জশ ইংলিশকে, তাও আবার কি সেকেন্ড ইনিংসে এসে মাত্র একটা বিদেশি খেলছিল নিকোলাস পুরান। জশ ইংলিশ তো বসে বসে আছে দলে, ইমপ্যাক্ট হ্যাঁ আছে ওর জন্য খেলিয়েছে, তাও জশ ইংলিশকে বসিয়ে দিয়েছে, একটা মাত্র বিদেশি নিয়ে খেলেছে। তারপরে হচ্ছে কুলকার্নি, তারপরে হচ্ছে তোর আয়ুষ বাদনি, আব্দুল সামাদ, এদেরকে নিয়ে মুকুল চৌধুরী, তাও বোলিং লাইন আপটা ঠিকঠাক ছিল আজকে, বোলিং কাজে লাগেনি, ব্যাটিংই বরঞ্চ কাজে লেগেছে। বোলিং লাইন আপ তো থাকারই কথা, যেহেতু ওদের বিদেশি বোলিং নেই। হ্যাঁ, বিদেশি বোলিং এ নেই। তো যাই হোক, এলএসজি ব্যাটিং এ যদি আমরা আসি,
নিকোলাস পুরান ভাই নিকোলাস পুরান ও ভাই। এই বছরে নিকোলাস পুরান যে মানে কি অনেক আছে না যে ঘুমিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি, হ্যাঁ, হ্যাঁ। তার থেকেও খারাপ। হ্যাঁ, তো 14 ইনিংসে মাত্র 234 রান করেছে এই বছর, 18 এভারেজ, 127 স্ট্রাইক রেট, যেখানে আমরা গত বছর অবধিও দেখতে পেরেছি 180-র নিচে স্ট্রাইক রেটে ছিল না নেই, নিকোলাস হ্যাঁ, পুরানের। হ্যাঁ। সেই নিকোলাস পুরানের এই বছর স্ট্রাইক রেট হচ্ছে 127। আর কি তাহলে বলে কোথা আউট থেকে হচ্ছে পাবে? ভাই, এটা দুঃস্বপ্নের বাইরে আর ভাই। এলএসজি কেন হেরেছে এটাও আমি বলছি, লাস্টে এসে বলছি, আগে ব্যাটিংটা নিয়ে আলোচনা করিনি। পাওয়ার প্লেতে প্রথম 2-3 ওভারেই হেগে দিয়েছে একদম, পাওয়ার প্লেতেই বলতে গেলে। ওই দিক দিয়ে আউট হয়ে গেছে, কুলকার্নি আউট, ঠিক আছে, প্রথম বলই আউট। হ্যাঁ প্রথম ও বলে ভাই এই একটা বাচ্চা ছেলে ভাই, এই স্বামীর পেশার তোর আরে কি বলে হচ্ছে, আরে তোর মাইকে আনসান, মার্কো ইয়ানসন, হ্যাঁ। মার্কো ইয়ানসন, আরে এগুলো ওয়ার্ল্ড ক্লাস বলার World না, class এরকম bowler। অতই সোজা। যদিও আজমতুল্লাহ ওমর জাহের বলে আউট হয়েছে, তাছাড়াও ওই জায়গাটা এসে আয়ুষ বাদনী আর হচ্ছে তোর এসে একটা ভালো পার্টনারশিপ করেছিল, তাও জশ ইংলিশ আর আয়ুষ বাদনীর মধ্যে। আয়ুষ বাদনী তো মানে আমি কোনোদিন ভাবতে পারিনি আয়ুষ বাদনী এরকম খেলে, ঠিক আছে, আজকে তাও ভাই- পাকনামি মেরে একটা আউট হলো, একদম ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে আউট হলো। তাই প্রাপ সিমরানের যে তোর স্টাম্পিংটা করেছে খুব চালাকির সাথে করেছে, যদিও বা খুব ভালো লেগেছে এই জিনিসটা দেখে। একটা যে সময় তো পাঞ্জাবের তরফ থেকে 250 স্ট্রাইক রেট ছিল। পাঞ্জাবের তরফ থেকে একটা অন্তত অ্যাটলিস্ট একটা প্রচেষ্টা দেখা গেল, যেখানে ফিল্ডিং এ আর কি একটু ভালো করেছে আজকে, তাও ঠিক আছে, এই বেস্ট এখন অব্দি বেস্ট আমি মনে করি, বেস্ট ফিল্ডিং এর মধ্যে। তাছাড়া সবথেকে বেশি ক্যাচ মনে হয় এই হ্যাঁ। পাঞ্জাবি মিস করেছে। হ্যাঁ, আর জস ইংলিশ অ্যান্ড হিজ রিভার্স ল্যাপ, ভাই কি কম্বিনেশন ভাই। আমার জস হ্যাঁ, ইংলিশ সেটাই। এই বছর মাত্র 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচের মধ্যে 270 রান করেছে 50-এর এভারেজের সঙ্গে। এটাই কিরকম যদি form এসছে প্রথম তুই থেকে ভাব। জস ইংলিশকে যদি মানে হয়তো থাকেনি, সে হয়তো দেশের জন্য, কেউ হ্যাঁ। কোনো প্লেয়ার 14টা ম্যাচ খেলে 25 কোটি উসুল করতে পারে না, কেন? আবার তোর কোনো ইয়ে ম্যাচ 5টা ম্যাচ খেলে 8 কোটি উসুল করে দিয়ে যায় কিন্তু। সেটাই তো জস ইংলিশকে বলছি। 8.5 কোটি টাকা দিয়ে কিন্তু নিয়েছিল এই কাজটার জন্য। যদি প্রথম থেকে খেলতো, যদি এখানে তোর মিচেল মার্শের সঙ্গে ওপেনিং করতো, এতটা খারাপ অবস্থা কিন্তু হতো সিনিয়র না। অন্যরকম থাকতো, কেন হ্যাঁ। আমরা প্রথম থেকে কিন্তু ভাই ধরে নিয়েছিলাম যে এলএসজি হ্যাঁ। প্লে অফসের দিকে ভাই Playoffs-এ এক ধাপ আগিয়ে ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে ওদের কাছে যেই যে বিদেশি ছিল, ঠিক আছে, ব্যাপক, তারপরে ব্যাপক, ওরা top, যদি top। পারফর্ম না করতে পারে কারো কিছু বলার নেই। তো এই ম্যাচের মধ্যেও জস ইংলিশ এসে একাই খেলে গেছে পুরো। আর ওই আয়ুষ বাদনী আর আব্দুল সামাদের ফিনিশ ছিল বলতে গেলে। আর ঋষভ পান্তের কথা তো আমি বলতেও চাই না, সিরিয়াসলি বলছি, বিরক্ত, 22 বলে 26 মনে হয় বিরক্ত। রানা বল ও, খেলছিল, বলের দরকার নেই বলার। একটা শট যদি পারফেক্ট হয়ে বিরক্ত। থাকে, একটা শটও পারফেক্ট না, ও ভাই টেস্ট ক্রিকেটে ঠিক আছে, টি-20 ক্রিকেট না। আসল এজন্য তো ইন্ডিয়ান টিমের সব স্কোয়াড থেকে বাদ চলে গেছে। একটা কথা কি Test বলতো, ও নিজেকে না হয়তো ইমপ্রুভ করেছে কি বলতো ফিটনেসে, ফিটনেসে ইমপ্রুভ কিন্তু করেছে, ব্যাটিং এ কোনো ইমপ্রুভ করেনি। টি20 ব্যাটার ওয়ানডে তো আমি অনেক দূরে হ্যাঁ, রাখছি, ওয়ানডে অনেক দূরে, অনেক দূরে। টি20 ব্যাটার যেটা ঋষভ পান্তের যে ক্যারেক্টার selection দেখে থেকে মনে শুরু হয় যে করে। ও টি20 তে বেস্ট প্লেয়ার হতে পারবে, কিন্তু এখানে কিন্তু পুরো উল্টোই কেস। ওই তো এই জন্য বললাম শর্ট সিলেকশন থেকে শুরু করে, হ্যাঁ। ঠিক আছে, নিজেকে ব্যালেন্সের মধ্যে দিয়ে রেখে যে একটা শট মারা, হ্যাঁ, সেগুলি গত বছর আমরা দেখেছি ফর্মে ছিল না, 269 রান মাত্র ওই করেছিল লাস্টের ম্যাচে মনে হয় একটা সেঞ্চুরি করেছে, তার মধ্যে একটা ম্যাচে 100, আর এইবার হচ্ছে তোর 312 রান, ওই একই রকম সিমিলার তোর গেছে সিজন গেছে। তাহলে সিমিলার সিজন, তাহলে ঋষভ পান্ত তাহলে ক্যাপ্টেনই যদি ঠিকঠাক না পারফর্ম করতে পারে, তার উপর দিয়ে আবার আজকে একটা ক্যাচও ছেড়েছে, ইম্পর্টেন্ট ক্যাচ এসে, তাহলে ক্যাপ্টেনের এত যদি লো কনফিডেন্স হয়, তাহলে কি একটা টিম কি করে উঠবে? মানে আইপিএল এর সবচেয়ে জঘন্যতম। আর তাছাড়াও তুই এলএসজি যদি আমি বলি যে কেন বিশেষ করে এই বছরটা হেরেছে, ওরা পুরো ছক খেয়ে গেছে ওদের মাঠ নিয়ে। দেখ প্রথম ওদের ওই মাঠে টোটাল 6টা-7টা খেলা হয়েছে, ঠিক আছে, 6টা খেলা হয়েছে, ঠিক আছে, না 7টা খেলা হয়েছে, এটা নিয়ে 7টা খেলা হয়েছে। প্রথম ওরা একানা স্টেডিয়ামে চেয়েছিল, ওরা যে তোর ব্যাটিং পুরোপুরি যে অকশানে গিয়ে ব্যাটিং টিম বানিয়েছে, পরিষ্কার বুঝতে পেরেছিস, সব ব্যাটসম্যান কিন্তু ওদের অলরাউন্ডার তোর মধ্যে বিদেশিদের মধ্যে ওরা ব্যাটিং টিম বানিয়েছিল, এবং পিচ বানাতে চেয়েছিল, উইকেট বানাতে চেয়েছিল, ওরা মার্ক যেখানে রান হবে 200 মিনিমাম, 200, কিন্তু হ্যাঁ, ওই পাশাটা পুরো উল্টো পড়ে গেছে এলএসজির এই বছর। প্রথম 4টে ম্যাচ যদি তুই দেখিস, হাইয়েস্ট রান হচ্ছে 164, 140, 150, 155, 164। এই পিচি যখন চেঞ্জ হয়েছে গত 2 ম্যাচ থেকে, ওই 4টে ম্যাচ হেরেছিল, গত 2 ম্যাচ থেকে যখন চেঞ্জ হয়েছে, একটাতে 200 মেরেছে, একটাতে 194, একটা 186 না 85 সামথিং এরকম মেরেছে, দুটো ম্যাচে কিন্তু জিতেছে, তাও আবার কি 186 রান 16 ওভার 4 বলে চেস করে ফেলেছে। ওটাই তো তাহলে আর এই ম্যাচটাও কিন্তু 200 রান করেছে, ঠিক আছে, ওরা এখানে মেন টিম খেলায়নি, তাই নাহলে এই ম্যাচ কিন্তু যেভাবে এলএসজি প্রথম থেকে খেলছিল 10 রান প্রতি ওভার করে, এমনকি কিছু সময় এগিয়েও ছিল, 11-12 রানেও ছিল, সেখান থেকে মাত্র 200 হবে না, এটা কে ভাবতে পেরেছে বলতো? ওটা
200 না 220-25 আমরা সেটাই ভেবেছিলাম। হ্যাঁ, জশ ইংলিশ আউট হলো ঠিক আছে, ও কি একাই ব্যাটসম্যান রয়েছে আর কেউ নেই? তাহলে ওইখানে দায়িত্ব নিয়ে তো খেলতে হবে। ঋষভ পান্থ ফ্লপ, নিকোলাস পুরান ফ্লপ, ওপেনার যে নামছে তার মধ্যে একজন ফ্লপ, মিচেল মার্শ চলে গেছে, আর কি হয়ে গেছে কাজ। 500 550 রান না সেরকম সিজন যদি সেরকম থাকতো না তাহলে মিচেল মার্শকে রেখে দিতে হবে। আর পাঞ্জাবের আমি বোলিং এর খুব একটা তারিফ করব না, বরঞ্চ বদনামি করব। সেই একই বোলিং, সেইভাবে কোনো ইন্টেন্ট নেই যে আমি উইকেট তুলবো বা কিছু, একমাত্র চাহাল বাদ দিয়ে আর কেউ নেই। তাও আবার কি এই বছর চাহালকে পাঞ্জাব কিংস মাত্র এই 14টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচে ফুল ওভার করিয়েছে, 4টে করে ওভার করিয়েছে এই 7টা ম্যাচে। আজকেও দেখ 4 ওভারে 25 রান 2 উইকেট। তাহলে তুমি যদি তোমার 18 কোটি টাকা দিয়ে একটা প্লেয়ার কিনছো, সেই বেস্ট স্পিনার আইপিএল এর ইতিহাসের, সেই স্পিনারটাকে যদি তুমি ইউজই না করো তাহলে তো তুমি বোলিং এ ভাই ছক খাবেই, সেটাই ঠিক আছে। আর আরশদীপ সিং তো এই বছর এত ফ্লপ এই ম্যাচে 3 ওভারে 49 খেয়েছে, ওয়াইড কিং এর পুরো একদম তকমা পেয়ে গেছে। আগে যে তোর ইয়র্কার কিং বলা হতো আরশদীপ সিংকে, ইয়র্কার তো পুরো হারিয়েই গেছে একদম, প্রত্যেকটা ম্যাচে এসে মার খেয়ে যাচ্ছে। তা 14 ম্যাচে 14টা উইকেট আছে এবার। আর হচ্ছে ইকোনমি রেট কত বলতো, প্রায় 10-এ 9.8 এর। মানে আমার তো একটা সন্দেহ আছে ভাই টি20 তে কামব্যাক করা, ইন্ডিয়ান বোলার 2 বারের ওয়ার্ল্ড কাপ উইনার, এটার একটা লক্ষণ হলো কামব্যাক করা ভাই বহুত মুশকিল। কারণ আমি ইন্ডিয়ান টিম থেকে বাদ যাব না, ওটা না মানে বেস্ট 11 এ কিন্তু একটা ভাই চান্সের একটা ব্যাপার আছে, রেস্ট দিতে পারে নতুন বোলারদের, এই প্রিন্স যাদব টাইপের এই ধরনের বোলারদের হয়তো চান্স দিতে পারে, যেহেতু নতুন আয়ারল্যান্ডের সঙ্গে খেলা আছে, এইসব ইয়েগুলোতে মেন খেলা হলে চলে আসবে। আরশদীপ সিংকে অত সহজে ফুটাতে পারবে না এখান থেকে। তো পাঞ্জাবে যাই হোক 200 রান, পাঞ্জাব কিন্তু এই বছর টোটাল, এটা তো 200ই আমি ধরবো, তাহলে প্রায় 10টা ইনিংস হয়ে গেল যেখানে কিন্তু 200 করে কনসিড করেছে কিন্তু পাঞ্জাব, 10টা ইনিংস, এটা 9টাই হয়েছে, এটা যদি বাদ দিই আমরা, আর এটা প্রায় 196, মানে ওটাই তো বললাম যে লাস্ট ধর 6টা ম্যাচ যদি হেরেছে না তার মধ্যে 4টেই 200 রান 200 প্লাস রান করেছে ভাই। আর ওইদিকে সেকেন্ড ইনিংসের উপরে যদি আমরা আসি, মোহাম্মদ শামি ভাই এই বয়সে এসেও প্রথম বলে উইকেট, সেকেন্ড ওভারের আবার প্রথম বলে উইকেট, ঠিক আছে। এই নিয়ে 6বার কিন্তু মোহাম্মদ শামি প্রথম বলে উইকেট তুললো পুরো ইনিংসের শুরুতে এসেই। কিন্তু এবার ওই যে বলে সঙ্গদোষে ভঙ্গ হয়ে যায়, ঠিক আছে, সঙ্গদোষ পায়নি এই বয়সে এসেও, যে তাও আবার কি আপার অর্ডার ব্যাটসম্যানদের এরকম করে আউট করে, রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার এই ধরনের প্লেয়ারদেরকে আউট করে। আমি তো প্রথমে যখন উইকেটটা পড়লো আমি ভাবলাম যা গেল মনে হয় পাঞ্জাব, এখানে আমি তো লাফিয়ে উঠেছিলাম, ঠিক আছে। প্রিয়াঙ্ক সারিয়া ভালো ফর্মে ছিল, প্রিয়াঙ্ক সারিয়া সেই শর্ট বলের সমস্যা আবার এই ম্যাচেও দেখা গেল, শর্ট বলে আউট হলো, তারপর হচ্ছে তোর আউট হয়ে গেল, আর পরের বার কে যেন আউট হলো, তোর কুপার কর্নেলি বোল্ড উইকেট হয়ে গেল। কিন্তু তারপর থেকে যখন শ্রেয়াস আইয়ার আর প্রাপ সিমরান আসে, এই দুজনে এবার প্রাপ সিমরান 69, শ্রেয়াস আইয়ার সেঞ্চুরি, একদম দুজনে একা, মানে দুজনে তো একা হয় না, দুজনে পার্টনারশিপের সঙ্গে বের করে নিয়ে চলে গেছে ম্যাচ। তবে এইখান থেকে পাঞ্জাব যে এই যে কনফিডেন্সটা পেলো, যে ক্যাপ্টেনের ফর্মে আসা, যে জিনিসটা আমরা এতদিন ধরে মিস করছিলাম গত 6টা ম্যাচ ধরে, শ্রেয়াস আইয়ার ফর্মটা কিন্তু পাঞ্জাবের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, এই ম্যাচের মধ্যে পেয়ে গেছে। না তাছাড়াও পাঞ্জাব হয়তো জিতেছে, তো তাহলে কি এটা হতে পারে না যে মেহেরবা আতে দেরকার দিয়া? হতেও পারে, এটাও হতে পারে, কারণ আতে দেরকার দিয়া হতেই পারে একটা ম্যাচের উপর। আজকে ভাই রাজস্থানের ম্যাচ আছে, রাজস্থান যদি জিতে যায়, না কলকাতা না পাঞ্জাব কেউ সিনে নেই, পরিষ্কার। সেটাই তো বলছি যে আজকে যদি প্রথম ম্যাচটা হ্যাঁ, তাহলে এইখান থেকে ইম্পর্টেন্ট কথাটাই আসি যে কলকাতার ফ্যান্সদের জন্য আর ফ্যান্স তো আর পরিষ্কার কথা যেত 100% 50-50 চান্স, যেরকম ভাবে যেত, ওখানে কোনো ক্যালকুলেশন নেই, পুরোপুরি 50-50 চান্স। আর কলকাতার ফ্যান্সদের যদি আমরা বলি এখান থেকে, কলকাতার ইকুয়েশন কি হচ্ছে, যদি উঠতে হয়, যদি রাজস্থান কলকাতাকে উঠতে হলে সবার প্রথমে তো রাজস্থানকে হারতে হবে এই ম্যাচটার মধ্যে মুম্বাইয়ের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর সেকেন্ড যে সিচুয়েশন সেটা হচ্ছে দিল্লির সঙ্গে খেলতে গিয়ে হয় 45-46 বল বাকি থাকতে জিততে হবে, অথবা 74 রানে জিততে হবে। এইটা হচ্ছে এখনকার ইকুয়েশন এসে দাঁড়িয়েছে। তাহলে গিয়ে ওদের দুজনের যে নেট রান রেট আছে 0.30 আর কলকাতার 0.01, মানে সেটাই তো বলছি রয়েছে যদি কলকাতাকে উঠতে হয়। মানে 2026-এ ভাই ম্যাথমেটিক্সে একটু জোর দিতে লাগছে সবারই, প্লেঅফসে লাস্টে প্লেঅফসে 4 নম্বরের জন্য যে এতটা ইন্টারেস্টিং হয়ে যাবে। গত ভিডিওতেও বলেছিলাম আমরা যে আইপিএল প্রথম দিকে পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট করেছিল আমাদের সবাইকে, সব দোষ তারপরে কিন্তু ভাই পুরো একদম এন্টারটেইনমেন্ট দিয়ে গেছে। নালে তোদের মতন কলকাতাকে ভাই চান্স দিতাম না, চান্স দিতাম না। কলকাতার সঙ্গে পাঞ্জাবের সঙ্গে তো হেরে গেছে, ঠিক আছে। তারপরে কলকাতায় যে নিজের দমে এই যে টিমগুলোকে, মুম্বাইয়ের মতো টিম, এই ধরনের টিমগুলোকে হারিয়ে যে এসছে,
কলকাতা fan না আমি আমাকে কিস্তি bias হতে মারবে। চাই না, তবু আমি bias, আমি কলকাতার fan ভাই, পরিষ্কার কথা। এই জন্য তো আমার কলকাতা ফ্যান না আমাকে কিস্তি মারে, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, মানে হোপ তো ভাই সারা লাইফেরই একটা পার্ট, ঠিক আছে। দেখা যাক কি হয় না হয়। দেখা ঠিক যাক আছে, কি আজকে হয়। তো এই ভিডিও হ্যাঁ। কেমন লাগলো আজকে এখানে শেষ করছি, এবং রাজস্থানের আর কলকাতার ভিডিও নিয়ে আসবোই, ঠিক আছে। একটা ধাসু ভিডিও হবে, হয় দুঃখের ভিডিও হবে, নালে খুব খুশির হ্যাঁ ভিডিও হবে, ওটাই, ঠিক আছে? ওই আমার দিক ভিডিওটা থেকে, আমার মাস্ট দিক থেকে। মাস্ট হতে চলেছে। হ্যাঁ, কলকাতার কি লাস্ট ভিডিও হতে চলেছে, মানে কলকাতাকে নিয়ে, হ্যাঁ, নাকি এরপরে কন্টিনিউ আরো আবার চলবে, আসবে। ঠিক তো আছে। দেখা যাক, সময় বলবে কথা, ঠিক আছে। আজকের মতো এটুকু রাখছি, ভালো লেগে থাকলে চ্যানেল আমাদের ভিজিট করতে পারেন, এর আগের ভিডিও দেখতে পারেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চ্যানেলটা একবার, নতুন চ্যানেল। হ্যাঁ, পুরোনো ভিডিও দেখতে পারেন, ঠিক আছে। তো নতুন ভিডিও তো দেখবেনই। ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আজকের মতো করুন গুড বাই।